পার্ট ওয়ানে আমরা এই অধ্যায়ের দুটি গুরুত্বপূর্ণ উদ্দীপক শেষ করেছি। আজকে বাকি দুইটা উদ্দীপক এমন ভাবে পড়াবো যাতে পার্ট ওয়ান এবং পার্ট টু মিলিয়ে এই অধ্যায়ের যে কোনো ধরনের সৃজনশীল তুমি কনফিডেন্টলি লিখতে পারো। মানে মাত্র 4টি উদ্দীপক ভালোভাবে বুঝলেই গতি অধ্যায় একদম শেষ। তুমি যদি পার্ট ওয়ানটা যদি মিস করে থাকো তাহলে অবশ্যই এই ভিডিওটা দেখার পর পার্ট ওয়ানের ক্লাসটা করে নিবে। আমি কমেন্ট বক্সে এবং ডেসক্রিপশনে ক্লাসের লিংকটা দিয়ে দিব। আসসালামু আলাইকুম, আমি নাইম। চলো ক্লাসটা শুরু করি। প্রথমেই আমরা একটা গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে ইন্টারেস্টিং একটা উদ্দীপক দিয়ে শুরু করব। এই উদ্দীপকটা অনেক গুরুত্বপূর্ণ, অসংখ্য বোর্ড পরীক্ষা এই উদ্দীপক থেকে প্রশ্ন এসে থাকে। প্রথমেই আমি তোমাদেরকে এই উদ্দীপকটা ভালোভাবে এক্সপ্লেইন করে বুঝিয়ে দিই যাতে করে প্রশ্নটা সলভ করতে তোমার খুব বেশি ইজি লাগে। প্রথমেই হচ্ছে গিয়ে তোমার একটা বস্তু, এটাকে বল ধরতে পারো, এটাকে খাড়া উপরের দিকে 40 মিটার পার সেকেন্ড বেগে ছোড়া হলো। একই সময়ে এই বলটা ধরার জন্য 30 মিটার দূর থেকে একটা ব্যক্তি দৌড় শুরু করলো এবং একই সময়ে বি একটা বস্তু যার ভর হচ্ছে গিয়ে 200 গ্রাম তাকে উপর থেকে নিচে ফেলে দেওয়া হলো। অর্থাৎ কত উপর থেকে? 150 মিটার উপর থেকে। আশা করি উদ্দীপকটা বুঝতে পেরেছো। এখন এইটার প্রথম প্রশ্নটাই হচ্ছে যে এ বস্তুর সর্বোচ্চ উচ্চতাটা কত। এর সর্বোচ্চ উচ্চতা কোনটা? ধরো কোনো একটা বস্তুকে তুমি উপর দিকে মারলে, ঠিক আছে, বস্তুটা ধরো এতটুকু উপরে উঠে আর উপরে উঠতে পারলো না, তার মানে এটাই হচ্ছে তার সর্বোচ্চ উচ্চতা। অর্থাৎ কোনো একটা বস্তু যে উচ্চতাটা অতিক্রম করার পর আর উপরের দিকে উঠতে পারে না, সেই উচ্চতাতেই হচ্ছে তোমার কি সর্বোচ্চ উচ্চতা। অর্থাৎ কোন বস্তুকে তুমি যত জোরে মারবে, অর্থাৎ যত বেশি বেগে মারবে, বস্তুটা তত বেশি উপরে উঠবে এবং একটা নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করার পর বস্তুটা নিচে পড়ে যাবে। তুমি ব্যাগটাকে গাড়ির তেলের সাথে তুলনা করতে পারো। অর্থাৎ তুমি যখন গাড়িতে বেশি পরিমাণে তেল নিবে তখন গাড়িটা কি করবে? বেশি দূরত্ব অতিক্রম করবে। তুমি কোনো বস্তুকে যত বেগে মারবে, অর্থাৎ যত বেশি বেগে মারবে, বস্তুটা ঠিক তত বেশি পরিমাণে কি করবে? উচ্চতায় উঠবে এবং যে উচ্চতায় যাওয়ার পর বস্তুটা আর উপর দিকে উঠবে না, সেই উচ্চতাটার নামই হচ্ছে তোমার সর্বোচ্চ উচ্চতা। এবং আরো একটা গুরুত্বপূর্ণ জিনিস মনে রাখবে যে সর্বোচ্চ উচ্চতার মধ্যে ব্যাগটা শূন্য। কারণ কি? তার মধ্যে যদি আরো ব্যাগ থাকতো তাহলে কি করতো? সে আরো উপরে উঠতো। যেহেতু ব্যাগটা তার শূন্য হয়ে যাচ্ছে, তার কারণেই সে কি করতেছে? নিচের দিকে আবার নেমে আসতেছে। অর্থাৎ সর্বোচ্চ উচ্চতা ব্যাগ শূন্য, এটা ভালোভাবে মনে রাখবে। এখন চলো আমরা প্রশ্নটা সলভ করি। এ বস্তু সর্বোচ্চ উচ্চতা। এখন আমরা বেসিক ক্লাসে সর্বোচ্চ উচ্চতার একটা শর্টকাট সূত্র শিখেছি। তোমরা যদি সেই বেসিক ক্লাসটা যদি মিস করে থাকো তাহলে আমি ওই ক্লাসের লিংকটাও কমেন্টে এবং ডেসক্রিপশনে দিয়ে দিব, ক্লাসটা করে নিবে। চলো প্রথমে আমরা প্রথমটা সলভ করি। এ বস্তুর সর্বোচ্চ উচ্চতা। এখন সর্বোচ্চ উচ্চতার সূত্রটা কি? সর্বোচ্চ উচ্চতার সূত্রটা হচ্ছে h u স্কয়ার বাই 2g। ঠিক আছে, এখন দেখো এই জায়গার মধ্যে ব্যাগটা কত? ব্যাগটা হচ্ছে কি তোমার 40 মিটার পার সেকেন্ড। তারপর হচ্ছে জি অর্থাৎ অভিকর্ষ ত্বরণের মান আমরা জানি 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। ঠিক আছে, এখন তুমি যদি মানটা বসিয়ে দাও, 40 এর উপরে স্কয়ার ভাগ হচ্ছে 2 ইনটু 9.8, তাহলে কত হয়? 81.6326 মিটার। অর্থাৎ তুমি যদি কোনো একটা বস্তুকে 40 মিটার পার সেকেন্ড বেগে যদি উপর দিকে ছোড়ো তাহলে সেটা 81.6326 মিটার পর্যন্ত উঠবে। অর্থাৎ সর্বোচ্চ উচ্চতা এইটা। এরপর সে কি করবে? মাটির দিকে নেমে আসতে শুরু করবে। এখন তুমি পরীক্ষায় এটা আসলে কিভাবে লিখবা? পরীক্ষা আসলে তুমি লিখবা এই যতটুকু লিখেছি ততটুকু লিখবা, নিচে একটু বাংলায় লিখে দিবা যে বস্তুটিকে 40 মিটার পার সেকেন্ড বেগে ছোড়া হলে বস্তুটি 81.6326 মিটার সর্বোচ্চ উচ্চতায় উঠতে পারে। শেষ, তুমি পুরো 3 মার্কই পেয়ে যাবে। তারপর হচ্ছে কি দ্বিতীয় প্রশ্নটা। দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে 30 মিটার দূর হতে 6 মিটার পার সেকেন্ড সমবেগে দৌড়ে বলটি ধরতে পারবে কিনা। অর্থাৎ এই যে এই অবস্থানে দাঁড়িয়ে থাকা যে ব্যক্তিটা প্রথমে বলটা ধরার জন্য দৌড় শুরু করেছে, সে কি আসলে বলটা ধরতে পারবে? কখন বলটা ধরতে পারবে? দেখো, স্বাভাবিক একটা বিষয় তুমি বাস্তবে কল্পনা করো। তুমি একটা বল উপরের দিকে মারলে, তোমার আরেকটা ফ্রেন্ড কি করতেছে? 30 মিটার দূর থেকে 6 মিটার পার সেকেন্ড সুষম বেগে অর্থাৎ সমবেগে দৌড় শুরু করতেছে বলটা ধরার জন্য। কখন ধরতে পারবে? যদি বলটা উপরে উঠে নিচে পড়ার আগে যদি সে আসতে পারে, অর্থাৎ বলটা উপরে উঠবে আবার নিচে নামবে,
এই সময়টার আগে যদি তোমার ফ্রেন্ডটা আসতে পারে, তাহলে তুমি এখন কি বের করবে? দেখবে যে বলটা উপরে উঠে আবার নিচে নামতে কতটুকু সময় লাগতেছে, এবং তোমার ফ্রেন্ড 30 মিটার দূর থেকে 6 মিটার পার সেকেন্ড সমবেগে দৌড়ে এই বলটার আগে আসতে পারতেছে কিনা, অর্থাৎ তুমি তোমার ফ্রেন্ডেরও সময়টা বের করবে। তাহলে দেখো এই বস্তুটার উপরে উঠে আবার নিচে পড়ার সময়টাকে কি বলে বলো তো? উপরে উঠে আবার নিচে পড়ার সময়, অর্থাৎ ভূমির উপরে যতক্ষণ থাকে এই সময়টাকে বলা হয় তোমার বিচরণ কাল বা উড্ডয়ন কাল। আমরা বেসিক ক্লাসে বিচরণ কাল বা উড্ডয়ন কালের একটা সূত্র শিখেছি, সেটা হচ্ছে কি তোমার t = 2u/g। ঠিক আছে, এখন এটা হচ্ছে কি তোমার বিচরণ কাল, অর্থাৎ বলটা উপরে উঠে আবার মাটিতে নামতে কতটুকু সময় লাগতেছে সেইটা। আদিবেগটা কত? আদিবেগ তো তোমার কত 40 মিটার পার সেকেন্ড। তারপর হচ্ছে কি তোমার জি এর মান তো আমরা জানি 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। এখন দেখো মানটা বসিয়ে দাও, 2 × 40 ভাগ হচ্ছে 9.8, 8.1632 সেকেন্ড। তার মানে আমরা কি পেলাম? এটা যে যখন বস্তুটাকে উপর দিকে ছোড়া হলো, বস্তুটা উপর দিকে উঠে আবার ভূমিতে পড়ার আগ পর্যন্ত সময়টা কত? 8.1632। এখন তোমার বন্ধু যদি এই বলটাকে ধরতে চায় তাহলে অবশ্যই কি করতে হবে? 8.1623 সেকেন্ড আগে সে এই জায়গায় আসতে হবে না? যদি এর পরে আসে তাহলে কি করতে পারবে না? বলটা ধরতে পারবে না। আর যদি এই 8 সেকেন্ডের আগে যদি সে আসতে পারে তাহলেই তো সে বলটা ধরতে পারবে। এখন আমরা কি বের করব? আমরা বের করব যে তোমার ফ্রেন্ডের 30 মিটার দূরত্ব অতিক্রম করতে 6 মিটার পার সেকেন্ড সমবেগে কতটুকু সময় লাগতেছে। আচ্ছা, সমবেগে চললে অতিক্রান্ত দূরত্বের সূত্র কোনটা? সমবেগে যদি চলে তাহলে অতিক্রান্ত দূরত্বের সূত্র কোনটা? s = vt। আচ্ছা, তাহলে আমরা কি বের করব? আমরা বের করব হচ্ছে গিয়ে t, সময়। তাহলে t = কি হবে? s/b। s এর মান কত? s অর্থাৎ অতিক্রান্ত দূরত্ব কত? 30। বেগের মানটা কত? বেগের মানটা হচ্ছে তোমার 6। তাহলে কত বের হচ্ছে? 5 সেকেন্ড। তার মানে কি করতে পারবে? তোমার ফ্রেন্ডটা বলটা ধরতে পারবে। অর্থাৎ এই বস্তুটা উপরে উঠে আবার নিচে নামতে মোট সময় কত লাগতেছে? 8.1632 সেকেন্ড। এবং তোমার ফ্রেন্ড 30 মিটার দূর থেকে দৌড়ে আসতে সময় লাগতেছে কত? মাত্র 5 সেকেন্ড। তার মানে অনেক আগেই তোমার ফ্রেন্ডটা কি করবে? ওই জায়গায় পৌঁছে যাবে। তার মানে সে কি করতে পারবে? বলটি ধরতে পারবে। আশা করি এইটাও খুব ভালোভাবে তোমরা বুঝতে পেরেছো। এরপর হচ্ছে গিয়ে বি বস্তু কত বেগে ভূমিতে পড়বে, অর্থাৎ এই যে বি বস্তুটা আছে এই বি বস্তুটাকে যদি তুমি নিচের দিকে ফেলো তাহলে সে ভূমিতে কত বেগে আঘাত করবে। ঠিক আছে, এখন দেখো বেগের আমরা কয়টা সূত্র জানি? বেগের আমরা দুইটা সূত্র জানি। একটা হচ্ছে কি তোমার v = u + at, এবং আরেকটা হচ্ছে কি তোমার b² = u² + 2gh। এখন দেখো আরেকটা কথা মনে করিয়ে দেই, এই জায়গার মধ্যে তোমার এটি হতে পারে অথবা তোমার সেম এইটা হতে পারে v = u + gt। এই জায়গার মধ্যে আবার প্লাস মাইনাস হতে পারে। এরপর এইটার ক্ষেত্রেও তোমার প্লাস মাইনাস হতে পারে, এবং এইটার ক্ষেত্রেও তুমি কি লিখতে পারবা? b² = u² + 2as। এখন এটার কারণ কি? এটা হচ্ছে কি তোমার যখন উচ্চতা নির্দেশ করবে, অর্থাৎ কোন একটা বস্তু উপরের দিকে উঠবে বা নিচের দিকে নামবে, তখন হচ্ছে কি তোমার এই সূত্র এবং এই সূত্র। ঠিক আছে, আর এই দুইটা সূত্র কখন? ধরো তুমি নিজে হাঁটতেছো অথবা কোনো বস্তু বা গাড়ি অতিক্রম করতেছে, তখন হচ্ছে কি তোমার এই সূত্র। মানে উচ্চতায় যদি কোনো বস্তু উঠে বা উপর থেকে যদি কোনো বস্তুকে নিচে ফেলা হয় তখন হচ্ছে কি এই সূত্র আর এই সূত্র। এখন প্লাস কখন মাইনাস কখন? প্লাস হচ্ছে গিয়ে যখন তুমি অভিকর্ষ ত্বরণের পক্ষে কাজটা হবে, অর্থাৎ উপর থেকে যখন নিচে নামবে তখন হচ্ছে গিয়ে প্লাস, এবং তুমি যখন অভিকর্ষ ত্বরণের বিপরীতে কাজটা করাবে তখন হচ্ছে কি তোমার মাইনাস। অর্থাৎ তুমি যখন উপরের দিকে কোনো বস্তুকে নিক্ষেপ করবে তখন এটা অভিকর্ষ ত্বরণের বিপরীতে কাজটা করতেছে বিধায় এই জায়গার মধ্যে মাইনাস হবে। ঠিক আছে, এখন দেখো তো তাহলে এই যে এই দুইটা সূত্রের মধ্যে কোনটা হবে? যেহেতু এটা উচ্চতা বোঝাচ্ছে তার মানে এইটা অথবা এইটা হবে, ঠিক না? এখন দেখো প্লাস হবে না মাইনাস হবে? অবশ্যই প্লাস হবে। কারণ কি? বি বস্তুটাকে আমরা কি করতেছি? নিচের দিকে ফেলতেছি না? নিচের দিকে যেহেতু ফেলতেছি সেটা তো অভিকর্ষ ত্বরণের পক্ষে কাজ করতেছে, তার মানে এটা প্লাস, তার মানে মাইনাস দিতে হবে না। এখন এই দুইটা সূত্রের মধ্যে আমাদের কোন সূত্রটা অ্যাপ্লাই হবে সেটা বলো তো? v + gt, জি এর মান আমরা জানি আদিবেগ শূন্য, যেহেতু প্রথমে স্থির অবস্থায় ছিল আদিবেগ শূন্য, কিন্তু
সময়টা কত আমরা জানি যে কতটুকু সময় পর মাটিতে পড়বে, এটা তো আমরা জানি না। দেখি এটার মধ্যে কি কি আছে। দেখো এই জায়গার মধ্যে তোমার আদিবেগ আছে, টু আছে, জি এর মান আমরা জানি। এইচ মানে কি? ভূমি বলতে এই যে উপর থেকে একবারে ভূমির দূরত্ব না, ভূমির দূরত্বটা কত আসলে 150 মিটার না, তার মানে উচ্চতা দেওয়া আছে, তার মানে এই সূত্রটা হবে না, এই সূত্রটা হবে। ঠিক আছে, বেগের কিন্তু আর সূত্র নেই, এই দুইটাই সূত্র। এখন দেখো তাহলে আমরা বেগের মানটা বের করি। আদিবেগটা কত? আদিবেগটা হচ্ছে তোমার 0, কারণ কি স্থির অবস্থায় ছিল। ঠিক আছে, আর জি এর মান তো আমরা জানি 9.8, এবং উচ্চতার মানটা কত? উচ্চতার মানটা হচ্ছে তোমার 150 মিটার। এখন আমরা মানটা বসিয়ে দিই, 0 স্কয়ার প্লাস 2 ইন্টু 9.8 ইন্টু 150, 2940। তাহলে কি আমরা বেগের মানটা পেয়ে গেলাম? না, এটা কি পেয়েছি আমরা? বি স্কয়ারের মানটা পেয়েছি, বি স্কয়ারের মান। তাহলে বেগের মান কি হবে? ভি ইজ ইকুয়াল টু রুট ওভার 2940, 54.22 মিটার পার সেকেন্ড। অর্থাৎ সে কি করবে? ভূমিতে 54.22 মিটার পার সেকেন্ড বেগে আঘাত করবে। এখন আমরা এই উদ্দীপকের সর্বশেষ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নটা সলভ করব। আর এতক্ষণ ক্লাসটা দেখার পর যদি ক্লাসটা তোমার ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, লাইক এবং কমেন্টের মাধ্যমে তোমার গুরুত্বপূর্ণ মতামতটা জানাবে, এবং অবশ্যই বন্ধুদের সাথেও ক্লাসটা শেয়ার করবে। চলো এখন আমরা গুরুত্বপূর্ণ প্রশ্নটা সলভ করি। প্রথমেই হচ্ছে কি তোমার এ বস্তু এবং বি বস্তু ভূমি হতে কত উচ্চতা মিলিত হবে। এখন দেখো তো, স্বাভাবিকভাবেই বোঝা যাচ্ছে যে আসলে যখন বি বস্তুটা নিচের দিকে নামবে, অর্থাৎ 150 মিটার উপর থেকে যখন নিচের দিকে পড়তে শুরু করবে, একই সময়ে যখন এই বস্তুটাকে উপর দিকে 40 মিটার পার সেকেন্ড বেগে ছোড়া হবে, তখন স্বাভাবিকভাবে বোঝা যাচ্ছে যে উপর থেকে যে বস্তুটা নামবে এবং নিচ থেকে যে বস্তুটা যাবে কোনো একটা উচ্চতায় গিয়ে কি হবে? বস্তুটি মিলিত হবে না। এখন কত উচ্চতায় মিলিত হবে সেটা আমাদের বের করতে হবে। এখন আমরা কি জানি কত উচ্চতায় মিলিত হবে? না। এখন আমরা না জানলে কি করতে পারি? ছোটবেলা থেকে শিখে এসেছি, যদি আমরা কোনো কিছু না জানি তাহলে আমরা সেটাকে কি ধরি? এক্স ধরি। এখনো আমরা এক্স ধরবো, তুমি চাইলে অন্য কিছুও ধরতে পারো। তাহলে আমরা ধরলাম ভূমি হতে x মিটার উচ্চতে, অর্থাৎ অবিন্দুতে বস্তু দুটি মিলিত হবে। তাহলে এই জায়গা থেকে এই জায়গার দূরত্বটা কত? x মিটার। তাহলে এই জায়গা থেকে এই জায়গার দূরত্বটা আসলে কত? এই যে এই জায়গা থেকে এই জায়গার দূরত্ব, এই জায়গা থেকে এই জায়গার দূরত্বটা হবে তোমার পুরোটা যেহেতু 150, তার মানে এটা x হলে কি 150 থেকে এটা বিয়োগ দিবা না, তার মানে এই জায়গার উচ্চতা হলো তোমার 150 মাইনাস কি মাইনাস হচ্ছে কি তোমার x। এখন দেখো বাংলায় উপরে প্রথমে কি লিখবে? লিখবে যে ধরি এ বস্তুটি ভূমি থেকে x মিটার উচ্চতায় অবিন্দুতে এবং বি বস্তুটি 150 মাইনাস x মিটার দূরত্ব অতিক্রম করে অবিন্দুতে আসার পর বস্তু দুটি মিলিত হবে। এই জায়গাটা তুমি বাংলায় সুন্দর করে লিখে দিবা। তারপর কি লিখবা? দেখো তো আমরা কি বের করব? আমরা উচ্চতা বের করব না? তাহলে উচ্চতার সূত্র কোনটা? h is equal to কি? h is equal to ut প্লাস হাফ জিটি স্কয়ার। ঠিক আছে, এখন দেখো উচ্চতা সূত্রের মধ্যেও কিন্তু প্লাস মাইনাস হতে পারে। কখন প্লাস কখন মাইনাস? যখন তুমি উপরের দিকে নিক্ষেপ করবে তখন মাইনাস, যখন তুমি নিচের দিকে ফেলে দেবে তখন হচ্ছে কি তোমার প্লাস। এখন দেখো প্রথমে আমরা কার উচ্চতাটা বের করব? ধরি আমরা এ বস্তুটার, অর্থাৎ এ বস্তুটা যখন উপরের দিকে নিক্ষেপ করব সে আসলে কতটুকু উচ্চতায় ওঠার পরে মিলিত হবে। তাহলে আমরা এ বস্তুর ক্ষেত্রে বের করি, লিখবা এ বস্তুর ক্ষেত্রে। ঠিক আছে, এ বস্তুর ক্ষেত্রে। হ্যাঁ, এখন দেখো এ বস্তুর ক্ষেত্রে কি মাইনাস হবে না, যেহেতু উপরের দিকে নিক্ষেপ করেছো। এখন দেখো এ বস্তুর ক্ষেত্রে কি কিসের কিসের মান দেওয়া আছে? তুমি এইচ এর মানটা কি ধরেছো? এইচ এর মানটা ধরেছো x মিটার। তারপর হচ্ছে আদিবেগটা কত? আদিবেগ কি 0? অবশ্যই না, আদিবেগটা হচ্ছে 40 মিটার পার সেকেন্ড। তারপর হচ্ছে কি তোমার কি সময়টা তো আমরা জানি না, সময় দেওয়া নাই। ঠিক আছে, জি এর মান কি? জি এর মান 9.8। এখন মানটা বসিয়ে দাও, তাহলে কি এইচ এর মান কত? এইচ এর মানটা হচ্ছে তোমার x মিটার, আদিবেগ কত? 40 না, তাহলে 40 ইনটু টি মাইনাস কি হাফ ইনটু 9.8 ইনটু কি টি স্কয়ার। তাহলে দেখো তো কি দাঁড়ায়? x ইজ ইকুয়াল টু 40t মাইনাস হাফ দিয়ে এটাকে যদি তুমি গুণ দাও তাহলে হবে 4.9, এবং 4.9 দিয়ে যদি তুমি টি স্কয়ারকে গুণ দাও তাহলে হবে 4.9 টি স্কয়ার। এটা দেখো তো আর কিছু করা যায় কিনা? না, আর কিছু করা যায় না। তারপরে দেখো আমরা এখন বের করব বি বস্তুটার ক্ষেত্রে। তাহলে বি বস্তুর ক্ষেত্রে বের করো, বি বস্তুর ক্ষেত্রে। ঠিক আছে, বি বস্তুর ক্ষেত্রে, বি বস্তুর ক্ষেত্রে আমরা কি বের করব? উচ্চতা। ঠিক না, যে কতটুকু উচ্চতা সে নামার পর মিলিত হয়েছে। ঠিক না, তাহলে h ইকুয়াল টু কি ইউটি কি প্লাস না মাইনাস? অবশ্যই প্লাস, কারণ কি তাকে তো আমরা কি করেছি? নিচের দিকে ফেলে দিয়েছি। ঠিক আছে, তাহলে এইটা। এখন দেখো এটার ক্ষেত্রে কিসের কিসের মান দেওয়া আছে? আদিবেগ কত?
স্থির অবস্থা থেকে যেহেতু ফেলে দেওয়া হয়েছে, আদিবেগটা 0। তারপর কি, তারপর হচ্ছে কি তোমার সময় তো আর দেয়া নাই, উচ্চতা কত ধরেছি 150 মাইনাস x মিটার। তারপরে জি এর মান তো আমরা জানি কত 9.8। এখন তো মানগুলো বসিয়ে দাও, বা এইচ এর মানটা কত 150 মাইনাস x ইকুয়াল টু আদিবেগটা 0, 0 ইনটু টি প্লাস হাফ ইনটু 9.8 ইনটু কি টি স্কয়ার। ঠিক আছে, এখন দেখো 150, আচ্ছা 150 ঠিক আছে। x, এই যে দেখো আমরা কি x এর মানটা বের করি নাই আগে, তাহলে x এর মানটা তুমি কি করতে পারবে, এই যার মধ্যে বসিয়ে দিবে। কিন্তু অবশ্যই যে কোনো কিছুর মান বসানোর ক্ষেত্রে তুমি কি করবে, ব্র্যাকেট দিয়ে বসাবে, না হলে প্লাস মাইনাসের ভুল করে ফেলবে। ঠিক আছে, তাহলে 40t মাইনাস কি 4.9 স্কয়ার ব্র্যাকেট ক্লোজ। ঠিক আছে, আমরা কতটুকু লিখলাম, আমরা লিখলাম হচ্ছে এতটুকু। এখন সমান চিহ্ন, এই জায়গার মানটা কত 0 না, এটা দিয়ে এটাকে গুণ করলে কত হবে 4.9 আর টি স্কয়ার গুণ অবস্থা আছে, তার মানে টি স্কয়ার। দেখো তারপর কি, তারপর হচ্ছে কি দেখো 150, এই যে মাইনাস, এই মাইনাসটা কি শুধু এটার আগে, উভয়টার আগেই তোমার মাইনাসটা আছে, তার মানে প্লাসে মাইনাসে কি মাইনাস, তার মানে মাইনাস 40t, তারপরে মাইনাসে মাইনাসে প্লাস 4.9 টি স্কয়ার সমান কি 4.9 টি স্কয়ার। ঠিক আছে, এখন দেখো পরেরটা এই জায়গায় করি। দেখো এই জায়গার মধ্যে কি আছে 150 মাইনাস 40t। ঠিক আছে, এখন তো বাদ বাকি কি আছে 4.9 স্কয়ার না, আচ্ছা এটা লিখবো। এই সাইডে কি আছে, এই সাইডে আছে 4.9 স্কয়ার, আর এই সাইডের যে 4.9 স্কয়ারটা যদি আমরা এই পার পার করে দিই তাহলে কি হবে মাইনাস 4.9 স্কয়ার, বা 150 মাইনাস 40t সমান কত 0। 4.9 স্কয়ার থেকে 4.9 স্কয়ার গেলে 0। আচ্ছা তারপর দেখো আমরা যদি মাইনাস 40t টাকে যদি ওই পার পার করে দিই তাহলে কি হবে প্লাস 40t। ঠিক না, এক সাইড থেকে অন্য সাইডে গেলে চিহ্নের পরিবর্তন হয়। দেখো এই পুরোটা আমরা এই সাইডে নিয়ে আসলাম, তোমরা বোঝার জন্য আমি একবার ভেঙে ভেঙে করতেছি। ঠিক আছে, 40t সমান কি এটা ওই পাশে পার করে দিলে কি হবে, আমরা জানি উভয় পাশে যদি প্রত্যেকটা উপাদান যদি মানে এই সাইডের পুরোটা যদি আমরা এই সাইডে আনি এবং এই সাইডের পুরোটা যদি আমরা ওই সাইডে নেই, সেক্ষেত্রে কি হবে তোমার চিহ্নের কোনো পরিবর্তন হবে না। অনেকেই কিন্তু এই জায়গার মধ্যে ভুলটা করে আসলে। এখন দেখো t ইজ ইকুয়াল টু কি হবে 150 ভাগ হচ্ছে তোমার 40, 3.75। আচ্ছা আমরা কি t এর মান বের করব না, আমরা তো বের করতে চাচ্ছি ভূমি হতে কত উচ্চতা, অর্থাৎ উচ্চতা x এর মানটা বের করব। তাহলে x ইজ ইকুয়াল টু কি, x ইজ ইকুয়াল টু হচ্ছে তোমার এটা লিখো, তাহলে x ইজ ইকুয়াল টু কি 40t মাইনাস 4.9 স্কয়ার মানটা বসিয়ে দাও, তাহলে বের হয়ে যাবে 40 ইনটু 3.75 মাইনাস হচ্ছে তোমার 4.9 ইনটু কি 3.75 এর উপরে স্কয়ার দিয়ে দাও, দেখো কত হয় 81.09। ঠিক আছে, তার মানে আমরা কি বুঝতে পারলাম, এ বস্তু এবং বি বস্তুর কোথায় দেখা হবে 81.09 মিটারে দেখা হবে, অর্থাৎ ভূমি থেকে x মিটার উচ্চতা বলতে কত মিটার বোঝাচ্ছে 81.09 মিটার। তাহলে আশা করি খুব সহজে তোমরা এই গুরুত্বপূর্ণ প্রশ্নটা বুঝতে পেরেছো। এই প্রশ্নটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, যে কোনো বোর্ডে এই প্রশ্নটা চলে আসতে পারে। এখন আমরা এই অধ্যায়ের সর্বশেষ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ উদ্দীপকটা নিয়ে আলোচনা করব। তোমরা যদি পার্ট 1 এবং এই সর্বশেষ উদ্দীপকটা পড়ানো পর্যন্ত যদি তোমরা মনোযোগ সহকারে ক্লাসটা করো, তাহলে মনে রাখবে তোমাদের গতি অধ্যায়ের যত ধরনের প্রশ্ন আছে সবগুলোই তুমি পাবে। চলো তাহলে আমরা সর্বশেষ উদ্দীপকটা সলভ করি। প্রথমে আমি এই জায়গার মধ্যে দুইটা দৃশ্যকল্প লিখেছি, এই দৃশ্যকল্পের জন্য একটা প্রশ্ন এবং এই দৃশ্যকল্পের জন্য দুইটা প্রশ্ন। এগুলো সলভ করলেই আমাদের এই অধ্যায়টা পুরোপুরি কভার হয়ে যাবে। এখন দেখো প্রথম প্রশ্নটা কি, প্রথম প্রশ্নটা হচ্ছে গাড়ি দুটি কত সময় পর দেখা হবে, অর্থাৎ আমি তোমাকে প্রথমে উদ্দীপকটা একটু বুঝিয়ে দিই। এই জায়গার মধ্যে হচ্ছে বি একটা গাড়ি এবং এ একটা গাড়ি। ঠিক আছে, বি এবং এ গাড়ি উভয় কি করেছে একই সময়ে যাত্রা শুরু করেছে এবং একই দিকে। ঠিক আছে, এইটাও এইদিকে এবং এইটাও কি এইদিকে যাত্রা শুরু করেছে। এখন দেখো এ গাড়িটা হচ্ছে গিয়ে বি গাড়ির 200 মিটার সামনে থেকে যাত্রা শুরু করেছে এবং এ গাড়িটি কিভাবে চলতেছে 4 মিটার পার সেকেন্ড স্কয়ার সুষম ত্বরণে চলতেছে এবং বি গাড়িটা সমবেগে অর্থাৎ 40 মিটার পার সেকেন্ড সমবেগে চলতেছে। এখন আমাদের বের করতে হবে, ধরো গাড়িটা এই চলতেছে এবং এই গাড়িটা যাবে। ঠিক আছে, আর কখন দেখা হবে, ধরো এই গাড়িটা চলতে 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 এই জায়গাটায় আসলো। ঠিক আছে, এই জায়গাটায় আসলো, অর্থাৎ আমি ধরতে পারি এই গাড়িটা যখন x মিটার দূরত্ব অতিক্রম করবে,
এখন দেখো তো বি গাড়িটা যদি এ গাড়িটার সাথে দেখা হতে হয় সেক্ষেত্রে তাকে কতটুকু দূরত্ব অতিক্রম করতে হবে? তাকে প্রথমে 200 মিটার দূরত্ব অতিক্রম করতে হবে। তারপর এ গাড়িটা যতটুকু দূরত্ব অতিক্রম করেছে অর্থাৎ এতটুকু দূরত্ব অতিক্রম করতে হবে না, এই পুরো দূরত্বটা অতিক্রম করতে হবে না, অর্থাৎ বি গাড়িটার ক্ষেত্রে কতটুকু দূরত্ব অতিক্রম করতে হবে? 200 প্লাস এক্স মিটার দূরত্ব না? হ্যাঁ, 200 প্লাস এক্স মিটার দূরত্ব অতিক্রম যদি করে এবং এ গাড়িটা যদি এক্স মিটার দূরত্ব অতিক্রম করে, এই অবস্থায় এসে কি হবে গাড়ি দুটির দেখা। এখন দেখো প্রথমেই আমরা এ গাড়ির ক্ষেত্রে বের করব। ত্বরণের মানটা দেওয়া আছে, ঠিক না? তাহলে ত্বরণের মানটা দেওয়া থাকলে অতিক্রান্ত দূরত্বের সূত্র কোনটা বসবে আসলে? s ut প্লাস হাফ এটি স্কয়ার, ঠিক না? তাহলে এই যার মধ্যে কি কি দেওয়া আছে? আদিবেগ তো যেহেতু সে কি করেছে স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করেছে, ঠিক না? তার মানে তার আদিবেগটা কত? 0 মিটার/সেকেন্ড। সময়টা আমরা জানি না, সময়টাই তো বের করবো আসলে কত সময় পর দেখা হবে। তার মানে t is equal to what? ত্বরণের মানটা কত? ত্বরণের মানটা 4 মিটার/সেকেন্ড এবং s এর মানটা কত? s এর মানটা আমরা ধরেছি কি x মিটার দূরত্ব অতিক্রম করার পর তাদের দেখা হবে, তার মানে s এর মানটা x মিটার। তাহলে এই যার মধ্যে মানটা বসাও, বা x is equal to কি আদিবেগ 0 into t প্লাস হাফ into 4 into t স্কয়ার, ঠিক আছে? তাহলে দেখো কি হয়, বা x is equal to কি এটার মান 0, এই জায়গাটা যদি তুমি হিসাব করো তাহলে হবে 2t স্কয়ার। তার মানে আমরা x এর মানটা কি পেলাম? x এর মানটা পেয়েছি 2t স্কয়ার। এখন আমরা কি করব? বি গাড়িটার ক্ষেত্রেও সেম ভাবে বের করব, ঠিক না? তাহলে লিখো বি গাড়ির ক্ষেত্রে দেখো তো বি গাড়িটা কিভাবে চলেছে? সমবেগে না? সমবেগে চললে অতিক্রান্ত দূরত্বের সূত্র কোনটা? s equal to vt। এই যার মধ্যে কিসের কিসের মান দেওয়া আছে? s এর মানটা কত? আমরা কত ধরেছি? সে কি করবে 200 প্লাস এক্স মিটার দূরত্ব অতিক্রম করার পর তাদের কি হবে দেখা হবে। তার মানে s এর মানটা কত? 200 প্লাস এক্স মিটার। তারপরে বেগের মানটা কত? বেগের মানটা হচ্ছে তোমার 40 মিটার/সেকেন্ড। তাহলে এখন মানটা বসিয়ে দাও। দেখো বা এখন s মানে কি 200 প্লাস x সমান বেগের মানটা কত? 40 rt, ঠিক আছে? বা এখন দেখো তো 200 আমরা লিখলাম, x এর মানটা আমরা বের করেছি না? x এর মানটা কত বের করেছি? 2t স্কয়ার। তার মানে তুমি কি করতে পারো, x এর জায়গায় তুমি 2t স্কয়ারটা বসিয়ে দিতে পারো, ঠিক আছে? তার সমান কত? 40t, ঠিক আছে? বা এখন দেখো তো তুমি কি করতে পারো, উভয় পক্ষকে তুমি যদি 2 দ্বারা ভাগ দিয়ে দাও, 2 দ্বারা ভাগ দিলে কি হবে? তোমার অঙ্কটা একটু ছোট হবে, ঠিক আছে? তুমি যদি ভাগ দাও তাও হবে, না দিলেও হবে, তবে 2 দিয়ে ভাগ দিলে উভয় পক্ষে ভাগ দিতে হবে। তাহলে উভয় পক্ষে 2 দিয়ে ভাগ দিলে কত হবে? 100 প্লাস টি স্কয়ার সমান কত? 20t না? এখন দেখো তো এইটা কি দ্বিঘাত সমীকরণ হয়ে গেছে না? তার মানে তুমি এখন কি করতে হবে? দ্বিঘাত সমীকরণের মাধ্যমে এটা সলভ করতে হবে। দেখো তাহলে আমরা কি জানি যে দ্বিঘাত সমীকরণের ক্ষেত্রে স্কয়ারের মানটা আগে লিখতে হয়, তারপরে এই সেটটা এই সেটে নিয়ে আসো, তাহলে কি হবে 20t, আর এই সেটের 100টা এই সেটে তুমি রাখো, তাহলে কি হবে 100 না? 100 ইজ ইকুয়াল টু এই সেটে যেহেতু কিছু নেই তার মানে এই সেটে কি আছে? শূন্য আছে। এখন দেখো আমরা কি করব? উৎপাদকে বিশ্লেষণ করব। তোমরা সকলেই আশা করি উৎপাদকে বিশ্লেষণ পারো। আমরা কি করব, এই যে টি স্কয়ারের আগে যে সহগটা আছে এটা দিয়ে সর্বশেষটা আমরা কি করব? গুণ করব। অর্থাৎ কিছু নেই মানে 1 আছে, 1 দিয়ে 100 কে গুণ করলে কত হবে? 100। এখন আমাদের কাজ কি? 100 এর গুণনীয়ক সমূহ বের করে যে কোনো এক জোড়া নিয়ে আমরা কি করব? প্লাস মাইনাস করে এই মাঝখানেরটা বানাবো, ঠিক না? তাহলে দেখো 100 এর ক্ষেত্রে তোমার কি হবে? 10 * 10 যদি দিই তাহলে 100 হয় না? 100 হয়। এবং তুমি যদি 10 + 10 করো তাহলে কত হবে? 10 + 10 যদি করো তাহলে কত? 20 না? 20। এখন দেখো এটা কিন্তু মিলে গেছে, কিন্তু এই জায়গার মধ্যে -20t। তার মানে তুমি কি করতে হবে? দুইটা 10 এর আগে যদি তুমি মাইনাস দিয়ে দাও তাহলে তোমার এই যে মাঝেরটা হয়ে যাবে। তাহলে আমরা কি পেয়ে গেলাম? এখন আমরা উৎপাদকে বিশ্লেষণ করি। উৎপাদকে বিশ্লেষণ কি হবে? বা টি স্কয়ার -10t প্লাস কত? 100 ইজ ইকুয়াল টু কত? 0। বা এই দুইটা থেকে কি কমন যায়? টি কমন যায় না? টি কমন গেলে কি থাকে? টি -10। এবং এই দুইটা থেকে কি কমন যায়? 10 কমন যায়। -10 কমন গেলে কি হবে? টি, আর প্লাসে মাইনাসে কি -10, ঠিক আছে? বা এই দুইটার জোড়া থেকে তুমি একটা নাও তাহলে টি -10, এইটাও তো তোমার একই, তাহলে একই হলে আমরা কি করতে হবে না? নিতে হবে না, ঠিক না? একটা নিলেই হবে 0। বা টি সমান কত? 10। এই পাশেরটা ওই পাশে গিয়ে প্লাস। তার মানে আমরা কি বুঝলাম? যে গাড়ি দুটি 10 সেকেন্ড পর দেখা হবে, অর্থাৎ এই গাড়িটা এই জায়গায় যেতে কত সেকেন্ড লাগবে? 10 সেকেন্ড লাগবে। এবং এই গাড়িটা এই জায়গায় যেতে কতটুকু সময় লাগবে? 10 সেকেন্ড। অর্থাৎ 10 সেকেন্ড পর গাড়ি দুটি কি হবে? পরস্পরের দেখা হবে। এর পরের দৃশ্যকল্পটা হচ্ছে সারিনের বাসা থেকে স্কুলে দূরত্ব।
আমি যখন পদার্থবিজ্ঞানের সপ্তম অধ্যায়ের ক্লাসটা নিচ্ছিলাম তখন উদাহরণের স্বার্থে আমি আনিশা নামটা ইউজ করেছিলাম, অর্থাৎ তখন আমার মুখ থেকে এই নামটা বের হয়। এরপর আমার যত স্টুডেন্ট এই ক্লাসটা করেছে তাদের মধ্যে অনেকেই আমাকে প্রশ্ন করেছে, স্যার আনিশাকে আনিশাকে, এবং আমার ফ্রেন্ড সার্কেলে যে সকল বন্ধু আছে ওরা এখনো আমাকে আনিশা বলে খেপায়। সারিন নামটা হচ্ছে আমার একমাত্র আদরের ভাগ্নির নাম, তোমরা সবাই ওর জন্য বেশি বেশি করে দোয়া করবে। চলো, সারিনের বাসা থেকে স্কুলের দূরত্ব হচ্ছে 1.8 কিলোমিটার। সে স্থির অবস্থা হতে গাড়ি চালিয়ে প্রথম 20 সেকেন্ডে 0.5 মিটার স্কোয়ার সুষম ত্বরণে এবং পরবর্তী 2.5 মিনিট সমবেগে এবং শেষ 40 সেকেন্ড সুষম মন্দনে চলে। এটার প্রথম প্রশ্নটাই হচ্ছে প্রথম 1 মিনিটে অতিক্রান্ত দূরত্ব, অর্থাৎ সে প্রথম 1 মিনিটে কতটুকু দূরত্ব অতিক্রম করেছে। দেখো প্রথম 20 সেকেন্ড সে কিভাবে চলেছে, প্রথম 20 সেকেন্ড সে 0.5 মিটার স্কোয়ার সুষম ত্বরণে চলেছে, ঠিক আছে, সুষম ত্বরণে। এবং যেহেতু স্থির অবস্থায় বলা হয়েছে তার মানে কি, তার আদিবেগ ছিল 0, আর কিছু দেয়া নেই এই যে 20 সেকেন্ডের ক্ষেত্রে, ঠিক আছে। এখন দেখো আমরা জানি সুষম ত্বরণে চললে অতিক্রান্ত দূরত্বের সূত্র কোনটা, s = v + u / 2 * t। এবং যেহেতু ত্বরণের মানটা দেয়া আছে তুমি চাইলে কি করতে পারো, ডাইরেক্টলি s = ut + ½ at² এই সূত্রটাও বসালে হবে। এখন দেখো সুষম ত্বরণে চললে আমরা এই সূত্রটাই অ্যাপ্লাই করব, কোনটা, s = v + u / 2 * t। এখন দেখো তো এই যার মধ্যে কোন জিনিসটা নাই, কোন জিনিসটা নাই, আদিবেগ কত, আদিবেগ তো 0, শেষ বেগটা কত, অর্থাৎ 20 সেকেন্ড চলার পরে তার শেষ বেগটা কত হয়েছে সেটা আমরা জানি না। তাহলে আমরা কি করতে হবে, আগে শেষ বেগটা বের করতে হবে। বেগের কয়টা সূত্র জানি আমরা, দুইটা, v² = u² + 2s, এবং আরেকটা সূত্র জানি v = u + at। এখন দেখো তো এই জায়গার মধ্যে অতিক্রান্ত দূরত্বের মানটা কি দেয়া আছে, নাই, আমরা তো অতিক্রান্ত দূরত্বটাই বের করব, তার মানে কি এই সূত্রটা হবে না। তাহলে এই সূত্রটা হবে আদিবেগ কত, 0 প্লাস ত্বরণের মানটা কত, 0.5, এবং সময়টা কত, 20 সেকেন্ড না, সময়টা হচ্ছে তোমার 20 সেকেন্ড। তাহলে কত হবে দেখো তো, 20 দিয়ে এটাকে গুণ দিলে 10 হবে, ঠিক আছে। তার মানে 20 সেকেন্ড চলার পরে তার বেগটা কত হবে, 10 মিটার পার সেকেন্ড। তাহলে এই জায়গায় আমরা মানটা বসিয়ে দিই, তাহলে কত হবে তোমার 10 + 0 ভাগ হচ্ছে 2 ইন্টু সময় হচ্ছে কত, 20। তাহলে 10 কে 2 দিয়ে ভাগ দিলে 5, 5 কে 20 দিয়ে গুণ দিলে কত, 100 মিটার। তার মানে আমরা কি পেলাম, সারিন প্রথম 20 সেকেন্ডে 100 মিটার দূরত্ব অতিক্রম করে। তারপরে আর কত, 1 মিনিট মানে 60 সেকেন্ড। তার মানে আমরা 20 সেকেন্ড যেহেতু বের করে ফেলছি, আর কয় সেকেন্ড আছে, 40 সেকেন্ড না। দেখো তো পরে কি বলছে, পরবর্তী 2.5 মিনিট সমবেগে চলে। তা 2.5 মিনিট মানে কত, 150 সেকেন্ড না। তাহলে 150 সেকেন্ড যদি সে সমবেগে চলে, তার মানে 20 সেকেন্ডের পরবর্তী 40 সেকেন্ড সে কি করে, সমবেগে চলে। আমাদের তো আর 150 সেকেন্ডেরটা বলা হয় না, আমাদের বলা হয়েছে প্রথম 1 মিনিট। তার মানে প্রথম 20 সেকেন্ড আমরা বের করে ফেলছি, আর কয় সেকেন্ড বাকি আছে, 40 সেকেন্ড। তার মানে আমরা কি করব, এই 40 সেকেন্ডেরটা বের করব। তাহলে সমবেগে চললে অতিক্রান্ত দূরত্বের সূত্র কোনটা, আমরা জানি s = কি, s = vt। এখন দেখো তো 0.5 মিটার স্কয়ার সুষম ত্বরণে চলার পর তার বেগটা কত হয়েছিল, 10 না। এই 10 বেগই তো সে কি করছে, পরবর্তী 2.5 মিনিট চলেছে। 2.5 মিনিট চলে মানে সে কি করেছে, পরবর্তী 40 সেকেন্ডও কি করেছে, সমবেগে চলেছে। তার মানে সময়টা কত, 40। তাহলে এই জায়গায় আমরা কি বসাবো, 40 * 10, তার মানে কত হবে, 400। তার মানে তাহলে সারিনের প্রথম 1 মিনিটে অতিক্রান্ত দূরত্বটা কত, 100 + 400 মানে মোট 500 মিটার। এখন দেখো পরের প্রশ্নটা হচ্ছে উদ্দীপকে উল্লেখিত সময়ের মধ্যে সারিন বিদ্যালয়ে পৌঁছাতে পারবে কিনা। এখন দেখো তো সারিনের বাসা থেকে স্কুলের দূরত্বটা কত, 1.8 কিলোমিটার, অর্থাৎ 1800 মিটার। 1 কিলোমিটার মানে 1000 মিটার, মানে 1800 মিটার। এখন আমরা দেখবো যে সে যেইভাবে গাড়িটা চালাচ্ছে এইভাবে সে কতটুকু দূরত্ব অতিক্রম করতে পারে। তাহলে যদি দেখি সে 1800 মিটার অতিক্রম করতে পারে এই সময়ের মধ্যে, তাহলে আমরা বুঝবো কি সে বিদ্যালয়ে পৌঁছাতে পারবে। আর যদি না পারে তাহলে কি বুঝবো, সে এই সময়ের ভিতরে বিদ্যালয়ে পৌঁছাতে পারবে না। এখন দেখি আমরা এই সময়ের ভিতরে সারিন কতটুকু দূরত্ব অতিক্রম করেছে। প্রথমেই দেখো আমরা এখানে লিখেছি যে গ হতে প্রাপ্ত প্রথম 20 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্বটা কত। প্রথম 20 সেকেন্ডটা তো আমরা কি করেছি, আগের প্রশ্ন, অর্থাৎ গ নম্বর থেকে পেয়ে গেছি না 100 মিটার। এবং আরেকটা জিনিস পেয়েছি সেটা হচ্ছে গিয়ে 20 সেকেন্ড চলার পর তার বেগটা কত হয়, তার বেগটা হয় 10 মিটার পার সেকেন্ড। এখন দেখো তো তাহলে পরবর্তী কত মিনিট, পরবর্তী কত মিনিট, পরবর্তী 2.5 মিনিট মানে কত সেকেন্ড, পরবর্তী 150 সেকেন্ড কিভাবে চলে, সমবেগে না, সমবেগে চলে। তাহলে সমবেগে চলে অতিক্রান্ত দূরত্বের সূত্র কোনটা, s = vt। তাহলে এই যার মধ্যে বেগের মানটা কত, 10 মিটার পার সেকেন্ড, সময়টা কত, সময়টা হচ্ছে তোমার 150 সেকেন্ড। তাহলে মানটা বসিয়ে দাও, দেখো 10 * কত, 150
50, তাহলে কত হবে 1500 মিটার। দেখো আমরা এতটুকু বের করা শেষ। এই যে 2.5 মিনিট সমবেগে চলে, এটা আমাদের বের করা শেষ। এবং শেষ 40 সেকেন্ড সুষম মন্দনে চলে। এখন সুষম মন্দনে চললে অতিক্রান্ত দূরত্বের সূত্র কোনটা? সুষম ত্বরণে চললে যেই সূত্র, সুষম মন্দনে চললেও একই সূত্র। অর্থাৎ কোন সূত্র এটা? S = B + U/2 * T। তাহলে কত সেকেন্ড? সময়ের মানটা হচ্ছে কি তোমার 40 সেকেন্ড। শেষ বেগটা কত? যেহেতু সে কি করবে, স্কুলে গিয়ে পৌঁছাবে, তখন তার শেষ বেগটা কত হবে? সাইকেলটা যখন, গাড়িটা যখন থামাবে, শেষ বেগটা 0 হবে না? শেষ বেগটা হবে তোমার কত? 0। আদি বেগটা কত? আদি বেগটা তো তোমার কত? 10 না? হ্যাঁ, আদি বেগটা কত? 10 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, তাহলে মানটা বসিয়ে দাও। শেষ বেগটা কত? 0। আদি বেগটা কত? 10 ভাগ 2, সময়টা কত তোমার? 40 সেকেন্ড। এখন হিসাব করো, 10 কে 2 দিয়ে ভাগ দিলে কত? 10 কে 2 দিয়ে ভাগ দিলে, এখন হিসাব করো, 10 কে 2 দিয়ে ভাগ দিলে 5, 5 কে 40 দিয়ে গুণ দিলে কত? 200। এখন দেখো তো এই সবগুলো যোগ করে দেখো, তাহলে লিখো সারিনের অতিক্রান্ত দূরত্ব আর 20 সেকেন্ড সুষম ত্বরণে চলে কত মিটার? 100 মিটার। তারপরে 150 সেকেন্ড সমবেগে চলে কত মিটার? 1500 মিটার। তারপরে হচ্ছে তোমার শেষের 40 সেকেন্ড সুষম মন্দনে চলে কতটুকু অতিক্রম করে? 200 মিটার। এই সবগুলো যদি তুমি যোগ করো তাহলে হবে কত? 1800 মিটার না? তার মানে কি করতে পারবে? সারিন উক্ত সময়ের মধ্যে কি করতে পারবে? বিদ্যালয়ে পৌঁছাতে পারবে। আশা করি আজকের পার্ট 2 ক্লাসটা তুমি খুব ভালোভাবে বুঝতে পেরেছো। আর তুমি যদি পার্ট 1টা এবং এই অধ্যায়ের বেসিক ক্লাসটা যদি মিস করো, তাহলে অবশ্যই সেই ক্লাসগুলো করে ফেলবে। তাহলে তোমার কি পুরোপুরি গতি অধ্যায়টা একদম শেষ হয়ে যাবে। তুমি যে কোনো ধরনের সিকিউ বলো, যে কোনো ধরনের প্রশ্ন পড়ো, খুব সহজেই এবং কনফিডেন্টের সাথে লিখতে পারবে। আমি কমেন্ট বক্সে এবং ডেসক্রিপশনে উক্ত দুটি ক্লাসের লিংক দিয়ে দিব। এবং তোমাদের বাকি যে অধ্যায়গুলো আছে সেগুলো আমি খুব সহজেই এইভাবে সলভ করে দিব ইনশাআল্লাহ। এবং এতক্ষণ এত মনোযোগ সহকারে আমার ক্লাসটা দেখার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। ক্লাসটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক এবং কমেন্টের মাধ্যমে তোমার গুরুত্বপূর্ণ মতামতটা জানাবে এবং অবশ্যই তোমার বন্ধুদের সাথেও ক্লাসটা শেয়ার করবে। আসসালামু আলাইকুম।